নাসিরুদ্দিন পাটোয়ারি বা জামাতের কথা, হ্যাঁ, তারা সকালে বলতেছে শরিয়া, বিকালে বলতেছে গণতন্ত্র। এটা কেন? গালাগালি যে আমরা করি, এটা কেন করি? এটা এটা তারা কেন? এবং সেটা আমাদের গালাগালি শুনে বিশ্বাস করার দরকার নেই। এইটা ওদের পলিটিক্যাল পজিশনটা, ইডিওলজিক্যাল পজিশনটার মধ্যে প্রবলেমটার কারণে তারা এগুলো করে। সেটা কি? তারা পলিটিক্স না বইলা বা পলিটিক্সের নামে যেটা রপ্ত করছে সেটা হলো হাইপার পলিটিক্স। যে আপনার এরকম হাইপার পলিটিক্স করতেছে সে খুব দ্রুতই ফ্যাসিস্ট হয়ে উঠবে, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। সে এটা রাইট উইং জায়গার থেকে করুক আর লেফট উইং জায়গার থেকে করুক। আর এই যে গুপ্ত রাজনীতির কথাটা বারবার বলি আমরা, গুপ্ত রাজনীতির আসল জায়গাটা কিন্তু হাইপার পলিটিক্সের মধ্যে নিহিত আছে। আপনি যদি হাইপার পলিটিক্স না করেন, আপনার তো গুপ্ত হওয়ার কোনো দরকার নেই। গণঅভ্যুত্থানের পরে এটাকে এক্সট্রিমলি পলিটিসাইজ করলো, পলিটিক্যাল পার্টি দাঁড়াইলো। এবার সে পার্টির রাজনীতি কি? নাসিরুদ্দিন পাটোয়ারি। এইটা হাইপার পলিটিক্সের আরেকটা উদাহরণ, এটা আরেকটা কাঁচা উদাহরণ। পলিটিক্স থাকলে তো আপনার এই জিনিস করার দরকার নেই। লেফট পপুলিজমের একটা প্রতিনিধি হিসাবে সে ফর এক্সাম্পল আনিসুল হকদের ভূমিকা। সে ধরেন বঙ্গবন্ধু নিয়ে উপন্যাস লিখতেছে, একের পর এক। উপন্যাস কী লিখতেছে সেটা বড় কথা না, কথা হলো এই যে কাগজ কলমের অপচয় করতেছে, এই বিষয়ে কেউ তারা সতর্ক করতেছে না। এটা তো পরিবেশ বিরোধী কাজ। তারা মনে করছিল যে হাসিনার যে মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান, এটাই বাংলাদেশের চিরন্তন সত্য এবং এটার বাইরে যে যাবে সে বাংলাদেশ বিরোধী। ফলে এইটার মধ্যে তো কোনো ট্রুথ ছিল না, এসেন্স ছিল না, এবং এটার বিরুদ্ধে যে গেছে তাকে রাজাকার বলা হয়েছে। অ্যান্টন হাইপার পলিটিক্স ধারণার মধ্যে যে আসলো, এটার একটা জার্নি আছে, হুট করে আসে নাই সে। এর আগে সে একটা বই লিখছিল, আর ইমিডিয়েট আগের বইটা হলো লেফট পপুলিজম। তো অ্যান্টনের এই বইটা আমাদের জন্য হুবহু রেলিভেন্ট না। হাইপার পলিটিক্স আইডিয়াটা রেলিভেন্ট, কারণ অ্যান্টন এখানে আমার পরের বক্তারা আরও ডিটেল আলোচনা করবে সেটা নিয়ে। আমি জাস্ট একটা ওভারভিউ আলোচনা করছি, কারণ এখানে উনি লেফট পলিটিক্সের অ্যাঙ্গেলে যেই সমস্ত জিনিস ইউকে বা আমেরিকান সোসাইটিতে যেভাবে রেলিভেন্ট, আমাদের এখানে অতটা রেলিভেন্ট না। ফলে হুবহু এটা আপনার আমাদের জন্য কি বলবো, রেলিভেন্ট হবে না, হয়তো প্রাসঙ্গিক হবে না, কিন্তু এটার যে কোর আইডিয়াটা এটা আমাদের জন্য ভেরি মাচ রেলিভেন্ট। তো এখন এর আগের বইটা যদি আপনি দেখেন, অ্যান্টনের আগের বইটা উনি লেফট পপুলিজম নিয়ে আলোচনা করছিল। তো লেফট পপুলিজম থেকে হাইপার পলিটিক্স, এই জার্নিটার সাথে যদি আপনি বাংলাদেশের পলিটিক্সটাকে মিলান, তাহলে একটা ভালো রকম আপনি সাদৃশ্য পাবেন। সেটা হলো আমাদের এখানে লেফট পপুলিজম, ধরেন গণঅভ্যুত্থানের আগে বা গণঅভ্যুত্থানের পরে যে কোনো বিষয়ের ন্যারেটিভ তৈরি করা বা সেই বিষয়ের দৃষ্টিভঙ্গি তৈরি করার ক্ষেত্রে সবসময় বাংলাদেশে অগ্রগণ্য ভূমিকা পালন করে লেফটপন্থী যারা বা বাম বুদ্ধিজীবী যারা, তারা। এবং আওয়ামী আমলের যে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদ কায়েম করার ক্ষেত্রে প্রধান ইন্টেলেকচুয়াল ভূমিকা পালন করছে কারা? যারা গণতান্ত্রিক আন্দোলনে সামিল হইল পরে, ভুল বুঝতে পেরে 18 পরে, তার আগের কথা আমি বলছি, ধরেন শাহবাগের সময় থেকে মোটা দাগে লেফট বুদ্ধিজীবিতা এবং লেফট পপুলিজম অ্যাকচুয়ালি এখানে একটা হাইপার পলিটিক্স তৈরি করে রাখছিল, যার মধ্য দিয়ে আসলে হাসিনার ফ্যাসিবাদ এখানে কায়েম হয়েছিল। এবং গণঅভ্যুত্থানের পরে এই লেফট পপুলিজমটাকে এটা জাস্ট অপোজিট রিয়াকশন আকারে এটাকে আপনার রাইট উইং বলে অনেকে, আমি রাইট উইং ঠিক সরাসরিভাবে বলি না, আমি বলি যে একটা আলট্রা ফ্যাসিস্ট ফ্যানাটিক প্রবণতা, হ্যাঁ, আপনার গ্র্যাপস করার চেষ্টা করছে একই কাঠামো। এবং সেক্ষেত্রেও আপনি দেখবেন যে ধরেন এটার একটা উদাহরণ, লেফট পপুলিজমের একটা প্রতিনিধি হিসাবে সে ফর এক্সাম্পল আনিসুল হকদের ভূমিকা। সে ধরেন বঙ্গবন্ধু নিয়ে উপন্যাস লিখতেছে, একের পর এক। উপন্যাস কী লিখতেছে সেটা বড় কথা না, কথা হলো এই যে কাগজ কলমের অপচয় করতেছে, এই বিষয়ে কেউ তারা সতর্ক করতেছে না। এটা তো পরিবেশ বিরোধী কাজ, তাই না? সে লিখেই যাচ্ছে সে। তো এই যে হাইপার অ্যাক্টিভিটি, হ্যাঁ, এবং সেটার এবং এখান থেকে আপনি যদি গণঅভ্যুত্থানে পরে আসেন, সেটা একটা লেফট পপুলিজম, এবং সেইটা, হ্যাঁ, এবং সেই উপন্যাসগুলোর মধ্যে ধরেন এক ধরনের, হ্যাঁ, আপনার আবেগ, গ্রামীণ আবেগ, শ্রেণী চেতনা, হাবিজাবি অনেক কিছু ইনপুট দেওয়া হচ্ছে। সেখান থেকে আপনি যদি জাম্প করে এবার আসেন ফরহাদ মোজারে, তাহলে আপনার প্রপার উদাহরণ পাবেন হাইপার পলিটিক্সের। আমি তাত্ত্বিক আলাপে যাচ্ছি না গভীরভাবে, আমি একটা কাঁচা উদাহরণ যেহেতু চোখের সামনে আছে দিয়ে দিচ্ছি। সো কীভাবে সে এক এক সময় এক এক পজিশন নিচ্ছে। গণঅভ্যুত্থানে পরে বললো এটা বিপ্লব, তার বললো না এটা তো বিপ্লব না, ঠিক আছে বিপ্লব মনে করে সে বললো এটা শপথ নিতে হবে গাছতলায় বাসতলায়। তো বলে দেখলো না, এটা তো কোনো বিপ্লব হয় নাই, কারণ কোনো ইডিওসেন্ট্রিক ওরকম কোনো সিঙ্গেল, যেটাকে বলা যে ওয়ান ডাইমেনশনাল ন্যারেটিভের মধ্যে দিয়ে এটা ফাংশন করে নাই। এটা একটা পপুলার আপরাইজিং হয়েছে।
সবাই কমন ভিক্টিমহুডের মধ্যে থেকে আসছে, হ্যাঁ, মানে সবাই হাসিনাকে এনিমি মনে করছে একটা পর্যায়ে। যাই হোক, তো গণ অভ্যুত্থান আজকে আমাদের আলোচনার ইস্যু না। সো এই যে হাইপার পলিটিক্যাল অ্যাক্টিভিটি এবং হাইপার পলিটিক্যাল অ্যাক্টিভিটি, এটার ইন্টেলেকচুয়াল, সোশিওলজিক্যাল, ফিলোসফিক্যাল পাটাতনটা যদি আপনি বুঝতে পারেন, তারপরে এখান থেকে যে রাজনীতিগুলো তৈরি হইলো, হ্যাঁ, নাসিরুদ্দিন পাটোয়ারি বা জামাতের কথা, হ্যাঁ, তারা সকালে বলতেছে শরিয়া, বিকালে বলতেছে গণতন্ত্র, এটা কেন? গালাগালি যে আমরা করি, এটা কেন করি? এটা এটা তারা কেন? এবং সেটা আমাদের গালাগালি শুনে বিশ্বাস করার দরকার নেই। এইটা ওদের পলিটিক্যাল পজিশনটা, ইডিওলজিক্যাল পজিশনটার মধ্যে প্রবলেমটার কারণে তারা এগুলো করে। সেটা কি? তারা পলিটিক্স না বইলা বা পলিটিক্সের নামে যেটা রপ্ত করছে সেটা হলো হাইপার পলিটিক্স। হাইপার পলিটিক্স মানে যে রিয়ালিটি উইদাউট রিয়েল যেরকম, এবং তাদের যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে রাজনীতিহীনতাকে তারা এসেনশিয়ালাইজ করতে গিয়ে সকালে ধরেন 10 কদম আগাচ্ছে, বিকালে 100 কদম পিছাচ্ছে। নির্বাচনের আগে কিন্তু ফেসবুকে সরকার গঠন করে ফেলছিল কয়েক দফা, হ্যাঁ, পরে বিরোধী দল হইতে টানাটানি হয়ে যাচ্ছে। তো কেন? এইটা হলো বিকজ অফ হাইপার পলিটিক্স। এই জন্য হাইপার পলিটিক্সকে বাংলাদেশে আপনি যদি বুঝতেন, এখানে বামরা এবং গণ অভ্যুত্থানের পরে এখন বামরা ধরেন মার্কিন চুক্তি নিয়ে খুব সোচ্চার, যে চুক্তি নিয়ে খোদ আমেরিকার আদালতে মামলা চলতেছে, এবং এই চুক্তিটা একটা গ্লোবাল আমেরিকার পলিসি। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে করে নেই, সবার ক্ষেত্রে করছে। এটা কিন্তু তারা বলতেছে না। তারা এমনভাবে এটা ফ্রেম করতেছে যে সাম্রাজ্যবাদ বিরোধিতার এই পুরানা রাজনীতিতে আপনাকে ফেরত নিয়ে যাবে ওই উত্তেজনার মধ্যে। ডেফিনেটলি আপনি সাম্রাজ্যবাদ বিরোধী রাজনীতি করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেটার মধ্যে তো অ্যাসেন্স থাকতে হবে। অ্যাসেন্স থাকে না কখন? যেখানে ট্রুথ থাকে না, সেখানে কোনো অ্যাসেন্স থাকে না। সো ফলে আপনি যদি বাংলাদেশে বামপন্থী রাজনীতি যে দাঁড়াইলো না, এটা যে একটা মোটা দাগে 2-4টা ব্যতিক্রম বাদে পুরাটা যে ফ্যাসিবাদী রাজনীতির খপ্পরে বা হাসিনার শিকারে পরিণত হইলো, বিকজ অফ তারা রাজনীতির নামে যেটা করছে সেটা হাইপার পলিটিক্স। সেখানে কোনো পলিটিক্স ছিল না, সেখানে কোনো এসেনশিয়ালি পলিটিক্স ছিল না। এবং হাইপার পলিটিক্স ফাংশন করে কিভাবে? হাইপার পলিটিক্স ফাংশন করে বেসিক্যালি এইটা একটা ফিকশনাল রিয়ালিটির মধ্যে, একটা ইউটোপিয়ার মধ্য দিয়ে, যে ইউটোপিয়াটা তারা মনে করে যে তাদের বয়ানের মধ্য দিয়ে একটা এক ধরনের কল্পিত ট্রুথ, এক ধরনের কল্পিত আপনার রিয়েলিটি তারা হাজির করে, মনে করে এইটাই পলিটিক্স। তারা মনে করছিল যে হাসিনার যে মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান, এটাই বাংলাদেশের চিরন্তন সত্য, এবং এটার বাইরে যে যাবে সে বাংলাদেশ বিরোধী। ফলে এইটার মধ্যে তো কোনো ট্রুথ ছিল না, এসেন্স ছিল না, এবং এটার বিরুদ্ধে যে গেছে তাকে রাজাকার বলা হয়েছে। তো ফলে পরে কি করছে? রাজাকারের নামে রিভোল্ট হয়েছে। কারণ রাজাকার ব্যাপারটা তো আসলে ঘৃণ্য ব্যাপার ঐতিহাসিকভাবে, এটা তো সেলিব্রেট করার কোনো বিষয় না। তো এটা একটা একদম প্রপার এক্সাম্পল অফ হাইপার পলিটিক্স। এবং গণ অভ্যুত্থানের পরে এখন আমরা দেখতেছি যে এখানে বাংলাদেশে হাইপার পলিটিক্স হলে মূলধারা হয়ে গেছে। হাইপার পলিটিক্স মূলধারা হওয়ার ক্ষেত্রে এখানে এই কথা বলেই আমি শেষ করব, এখানে যেটা হচ্ছে ডেমোক্রেটিক প্রতিষ্ঠান বা ডেমোক্রেটিক পলিটিক্স মেইন স্ট্রিম হতে পারছে না, মূলধারা হতে পারছে না। ডেমোক্রেটিক পলিটিক্সের একটা মূল বৈশিষ্ট্য কি? মূল বৈশিষ্ট্য হলো ক্ষমতার মধ্যে আপনার ডিরেক্ট জনগণের অ্যাক্সেস থাকে। ডিরেক্ট জনগণের অ্যাক্সেস থাকে বলতে কি, ক্ষমতা এক দূরবর্তী প্রাচীন রাজকুমারীর গল্প, আর আপনি করে ঘরে বসে থাকেন এরকম না। হ্যাঁ, একটা ট্রান্সপারেন্সি থাকে। একটা সমস্যা থাকতে পারে গভর্নমেন্টের, বা গভর্নমেন্টের অনেক কিছুতে ফেইলিওর থাকতে পারে, কিন্তু সেই ফেইলিওরের ব্যাপারে ম্যাস পিপুলের, জনগণের, সে তার সমর্থক হোক বিরোধী হোক, একটা প্রপার ধারণা থাকে বা ধারণা দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? এটা সরকারি দলও দেয় না, বিরোধী দলও দেয় না। রাজনীতিকে এই জন্য অলওয়েজ একটা কনস্পিরেসি থিওরির মধ্যে ধরেন আটকায় রাখা সম্ভব হয়। কিন্তু একটা ডেমোক্রেটিক সোসাইটিতে কনস্পিরেসি থিওরি কিন্তু ওয়ার্ক করে না। ওয়ার্ক করে জনগণের ডিরেক্ট উইল, জনগণের ডিরেক্ট মতামত। কিন্তু আমাদের এখানে জনগণের ডিরেক্ট মতামতকে ওয়ার্ক করতে দেওয়া হয় না, কার্যকর করতে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? বিকজ অফ হাইপার পলিটিক্স। সবসময় একটা হাইপের মধ্যে রেখে দেওয়া হয়। ধরেন আপনার বলা হইলো কি, একটা উদাহরণ দিই, হাইপার পলিটিক্সের একটা কাঁচা উদাহরণ দেয় আরেকটা। এই যে শিক্ষক কমিটিরা শিক্ষক নিয়োগ দিবে, ছেড়ে দেওয়া হইলো, তো খুব আপনার হইলো। বা এই যে ধরেন আমাদের সবচেয়ে অপছন্দের লোক এখন এহসানুল হক মিলন, উনি নিজের মেয়েরে বললো যে আমার মেয়েটা বৃষ্টিতে ভিজলে এটা জ্বর আসে, এক ফোঁটা পানি পড়লে, একে কী সব এখন ফার্মের মুরগি হয়েছে। সো এটাকে আপনি হাজির করলেন কীভাবে? হ্যাঁ, সে সবাইকে ফার্মের মুরগি বললো। হ্যাঁ, কইরা আপনি একটা মানে রাস্তায় আন্দোলন নামায় দিলেন। হ্যাঁ, অনেক লোক রাস্তায় নেমে আসলো, অনেকে। তো রাস্তায় নেমে আসার মধ্যে দিয়ে কী হইলো? পরে দেখা গেলো যে না, বিষয়টা সে তার নিজের মেয়েকে বলছে। এখন নিজের মেয়েকে এটা বলা যায় কিনা, সেই মোরাল জাজমেন্টের তো আপনি আমি কেউ না। এটা তার মেয়ে প্রতিবাদ করবে, তার মেয়ে বলবে যে বাবা তোরে তালাক,
কেন আমার তুই এটা বলছিস? কিন্তু এটা আপনি তো বলতে পারেন না যে হ্যাঁ এটা বলতে পারবে না তার মেয়েকে সে, বা এটা নিয়ে আপনি একটা ইমো। এবং হাইপার পলিটিক্সের সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস রিলেটেড, এটা ভুলে গেছিলাম বলতে, সেটা হলো পলিটিক্স অফ ইমোশন। পলিটিক্স অফ ইমোশনটা এইখানে এই বইয়ের যে কাভার পিকচারটা, এটা নিশ্চয়ই আলোচনা করবে আমার পরের বক্তা। এইটা একটা এমন একটা কাভার পিকচার যে এখানে একটা নাইট ক্লাবের, হ্যাঁ এটা খুবই নষ্ট জিনিস, হ্যাঁ আপনার ছবি, একটা ছেলে একটা পুরুষ, হ্যাঁ একটা মেয়ের মাথা হাতায় দিচ্ছে বা হ্যাঁ ইয়ে করতেছে, এবং এটা ফ্রেমের বাইরের থেকে পুরুষের হাতটা দেখা যাচ্ছে, এবং এটার নাম হইল কি লাভ। হ্যাঁ ছবিটার নাম হইল লাভ হ্যান্ডস ইন হেয়ার। আমরা অনেক সময় আদর করে মানুষের মাথা হাত ইয়া করি না, হাত বোলাই দিন, এটা কী বলে, এটা সুন্দর নাম আছে নিশ্চয়ই, হ্যাঁ 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 স্ট্রোক করি, রাইট। তো সেইটা এরকম, কিন্তু দেখা যাচ্ছে এটা কোনো প্রেম না, নাইট ক্লাব। কিন্তু আপনি যখন ছবিটা দেখবেন মনে হবে যে গভীর প্রেম, হ্যাঁ কোনো প্রেমই না এটা। এটা হলো এইটা এই যে রিয়েলিটির মধ্যে যে বাস্তবতার মধ্যে বাস্তবতা থাকে না, এইটার একটা রিপ্রেজেন্টেশন এই কাভার পিকের মধ্যে দেখা যাচ্ছে। একইভাবে পলিটিক্সের মধ্যে সে বলতেছে আপনার ইমানসিপেশনের কথা, আপনার মুক্তির কথা, কিন্তু আপনার মুক্তির এসেনশিয়ালি কোনো এজেন্ডা তার রাজনীতির মধ্যে নেই। ঠিক এরকম এই নাইট ক্লাবের এই মেয়েকে সে যে আদর করছে, এখানে কোনো প্রেম নাই, আছে বাণিজ্য। হ্যাঁ নেশা কাইটা গেলে তারপর যে যার দিকে চলে যাবে, কিন্তু আপনি যখন এটা দেখবেন মনে করতে গভীর প্রেম। সো এই যে এটা একটা মানে পারফেক্ট এক্সাম্পল। হ্যাঁ এটা এক খুবই বিখ্যাত একজন ফটোগ্রাফারের ছবি নেওয়া হয়েছে। সো হাইপার পলিটিক্স ইজ এভরিহোয়ার, কিন্তু ডেমোক্রেটিক পলিটিক্স কে করতেছে এটা বুঝবেন কেমনে? যখন এই ধরনের পলিটিক্স অফ ইমোশন প্লে করে, যে এই হাইপ বা রিয়েলিটির এগেনিস্টে কৃত্রিম রিয়েলিটি, সিমুলাক্রা অ্যান্ড সিমুলেশন তৈরি করার চেষ্টা যে করে না, সে ডেমোক্রেটিক পলিটিক্স করছে। যে তার ফেলিওরটা রিকগনাইজ করবে, কিন্তু যে আপনার এরকম হাইপার পলিটিক্স করতেছে সে খুব দ্রুতই ফ্যাসিস্ট হয়ে উঠবে, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। সে এটা রাইট উইং জায়গার থেকে করুক আর লেফট উইং জায়গার থেকে করুক, দুই জায়গার থেকে করতে পারে। এবং বাংলাদেশের একটা অভিশাপ হইল লেফট পপুলিজম। লেফট পপুলিজমের মধ্যে দিয়ে আমাদের এখানকার শিল্প সাহিত্যের ওজন বা মাপ হয়েছে মুজিব কোটের মাপের মতো, এর বাইরে যাইতে পারেনি। একটা ইন্ডিপেন্ডেন্ট চিন্তা, আমি যেটা এর আগে বললাম তকবিল থেকে, যে একটা সমাজে ডেমোক্রেসি মানে ফাংশন করতে পারে না উইদাউট ফ্রিডম, কিন্তু আমরা লম্বা সময় ফ্রিডমকে স্যাক্রিফাইস করলাম হাসিনার হাতে। এটা কীভাবে সম্ভব? এত এত কবি সাহিত্যিক, শিল্প সাহিত্যিক, এটা তো কোনোভাবেই হইতে পারে না। তার মানে তারা তাদের টাস্কটাই বোঝে না। ফ্রিডম ছাড়া ডেমোক্রেসির যে আর কোনো মানে হয় না, ইকুয়ালিটি কথাটার যে আর কোনো মানে হয় না, এই বেসিক জিনিসটা আমাদের বুদ্ধিজীবীরা রিড করতে পারেনি। যে কারণে তারা একটা লেফট পপুলিজমের মধ্য দিয়ে, এখানে যে ফ্যানাটিসিজম বা লেফট আমরা রাইট উইংকে এখন দোষী করছি, এইটার মূল কারিগর তো বেসিক্যালি লেফট উইং, বামপন্থী রাজনীতি করে যারা, তারা। যে কারণে দেখবেন গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্রবিরোধী বলছি কথাটা, স্টেট ফরমেশনের বিরুদ্ধে যত রকমের বয়ান আছে, ন্যারেটিভ আছে, সব পুশড বাই লেফট উইং বুদ্ধিজীবী। এবং তাদেরকে আপনারা দেখছেন যে তথাকথিত ফ্যানাটিক পলিটিক্যাল এজেন্সিগুলো, যেদের বিরুদ্ধে তারা শাহবাগে জেহাদি পজিশনে ছিল, একদম মানে সেকুলার জেহাদি পজিশনে ছিল, তারা তাদের স্টেজে যায় হাজির। বাংলাদেশে হাইপার পলিটিক্সের এটা একটা মানে গ্রেট সেরা এক্সাম্পল, মানে হাউ লেফট পপুলিজম টার্ন টু আ ফ্যানাটিক রাইট উইং পলিটিক্স, যেইটা বাংলাদেশের ডেমোক্রেসিকে এখন ডবলভাবে দুই দিক থেকে দ্বিধারী তলোয়ারের মতো কেটে যাচ্ছে। এই জন্য এখানে ডেমোক্রেটিক পলিটিক্সটা এখনও পর্যন্ত মেইন স্ট্রিম হইতে পারে নাই, মূলধারা হইতে পারে নাই। দ্যাটস ভেরি আনফর্চুনেট। ফলে আপনি যদি, এই জন্য আমি মনে করি এই আলোচনাটা আমরা মাত্র এটা একটা কি ওয়ার্ড বা চাবি শব্দ, যেটা বাজে বাংলা কি ওয়ার্ড, যে হাইপার পলিটিক্স। যখন এরকম কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি হাজির হবে, বিশাল পলিটিক্যাল নেতা হাজির হবে, বিশাল পলিটিক্যাল পার্টি হাজির হবে, সেখানে আদৌ পলিটিক্স আছে কি না এটা বোঝার জন্য হাইপার পলিটিক্স আইডিয়াটা, এটা শব্দটা শুধু না, ধারণাটা একটা কোষ্ঠী পাথরের কাজ করতে পারে। এটা দিয়ে ঘষা দিয়ে আমরা দেখবো যে তোর মধ্যে রাজনীতি আছে কি না। সে অনেক রাজনীতি করার চেষ্টা করবে, হ্যাঁ গায়ে গতরে অনেক কিছু দেখানোর চেষ্টা করবে, কিন্তু আসলে সে পলিটিক্স মিন করে কিনা এটা বুঝবার ক্ষেত্রে একটা ম্যাথোডোলজিক্যাল টুলস আকারে আমরা হাইপার পলিটিক্স আইডিয়াটাকে ব্যবহার করতে পারি, কাজে লাগাইতে পারি। ডেফিনেটলি এটা অ্যান্টনি হেগার যেভাবে লন্ডন এবং আমেরিকার পার্সপেক্টিভে যেভাবে উনি থিওরাইজ করছে বা কাজে লাগাইছে, আমরা সেভাবে কাজে লাগাবো, ব্যাপারটা এরকম না। আমরা আমাদের কন্টেক্সটে কাজে লাগাবো, কারণ আমাদের এখানে মোটা দাগে বুদ্ধিজীবীরা একটু আসতে মোটা দাগে বেশিরভাগই হলো ফ্যানাটিক।
হ্যাঁ, হয় রাইট উইং ফ্যানাটিক, হয় লেফট উইং ফ্যানাটিক, অ্যাসেনশিয়ালি ট্রুথফুল, বিলঙ্গিং। পলিটিক্সে এন্ড অফ দ্য ডে ম্যাটার করে হলো পজিশনস। আপনি দেখবেন যে সে তার পজিশনের ব্যাপারে পরিষ্কার না। সে যে রাজনীতি করে, এই যে গুপ্ত রাজনীতির কথাটা বারবার বলি আমরা, গুপ্ত রাজনীতির আসল জায়গাটা কিন্তু হাইপার পলিটিক্সের মধ্যে নিহিত আছে। আপনি যদি হাইপার পলিটিক্স না করেন, আপনার তো গুপ্ত হওয়ার কোনো দরকার নেই। সে যেই দ্বারাই গুপ্ত হোক, সেটা লেফট উইংয়ের গুপ্ত হোক, রাইট উইংয়ের গুপ্ত হোক, ফ্যানাটিক হোক, বা মৌদুদিবাদী হোক, বা অন্যবাদী হোক, বা যেইবাদী হোক। সো ফলে পলিটিক্স অফ ইমোশনকে ব্যবহার করে এখানে একটা হাইপার পলিটিক্যাল অ্যাক্টিভিটির মধ্য দিয়ে, হ্যাঁ, তারা যেটা করে সেটা হলো যে এক্সট্রিম পলিটিসাইজেশন উইদাউট পলিটিক্যাল কনসিকুয়েন্সেস। এই যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল। গণ অভ্যুত্থান, আমি ছোটোবেলার থেকে শুরুর থেকে বললাম যে গণ অভ্যুত্থানের কোনো রাজনীতি থাকে না। গণ অভ্যুত্থানের একটা আছে স্পিরিট। সেটা কি? সেটা হলো এটার যে মোরাল হাইট, আমরা একটা ইকুয়ালিটি দেখতে চাইছিলাম। ব্রাকের ছেলেটা নামলো, ও তো বিসিএস দিবে না, নাম ছিল তো। কেন নাম ছিল? যে এইভাবে মানুষ মারা অন্যায়, ব্যাস। সো এইটার মধ্যে কোনো রাজনীতি ছিল না, কিন্তু এটার একটা মোরাল হাইট আছে। এইটাকে কাজে লাগিয়ে রাজনীতি করা যেতে পারে, কিন্তু ইট সেলফ খোদ গণ অভ্যুত্থানে কোনো রাজনীতি থাকে না। কিন্তু তা না, গণ অভ্যুত্থানের পরে এটাকে এক্সট্রিমলি পলিটিসাইজ করলো, পলিটিক্যাল পার্টি দাঁড়াইলো। এবার সে পার্টির রাজনীতি কি? নাসিরুদ্দিন পাটোয়ারি। এইটা হাইপার পলিটিক্সের আরেকটা উদাহরণ, এটা আরেকটা কাঁচা উদাহরণ। পলিটিক্স থাকলে তো আপনার এই জিনিস করার দরকার নেই। সো পলিটিক্সের নামে আমরা এখানে সবসময় যেটা দেখলাম যে নানা দিক থেকে গণ অভ্যুত্থানের পরে হাইপার রিয়েলিটি বা হাইপার পলিটিক্স এখানে আপনার শুরু করা হইলো। আরেকটা উদাহরণ দিই, ঐক্যবদ্ধ বাংলাদেশ। ইসলামের নামে ভাগ করা হইলো। হ্যাঁ, ইসলাম ভালো জিনিস, অসুবিধা নেই, কিন্তু আপনি ভাগ করলেন যে এবার সব ভোট একদিকে, ইসলামীদের ভোট একদিকে, কিন্তু নাম দিলেন ঐক্যবদ্ধ বাংলাদেশ। তো বাকি যে দল, এরা কি মুনাফেক, নাস্তিক, ইসলাম মানে না? তার মানে কি আপনি খেললেন ইমোশনটা? তার মানে হাইপার পলিটিক্সে বুঝবার ক্ষেত্রে আরেকটা সহকারী আইডিয়া হলো পলিটিক্স অফ ইমোশন। এটাকে কাজে লাগাইয়া আপনি এখানে বুঝতে পারেন। আরেকটা জিনিস এখানে আমরা, হাইপার পলিটিক্স ফাংশন করে একটা, এটার একটা পারফর্মেটিভ দিক আছে। এটা একটা থিয়েট্রিক্যাল লেন্স বা অ্যাঙ্গেল আছে। আবারও শ্রদ্ধেয় ফরহাদ মোজার উদাহরণ দেওয়া যায়। উনি যে লুঙ্গি এবং ওনার একটা ড্রেস কোড দেখছেন আলাদা, এটা পরে উনি বড় দামি গাড়ির থেকে নামবে। হ্যাঁ, এবং আপনি সমস্ত লোকের বাইরে ওনাকে আলাদা করতে পারবেন। আবার কিছু লোক দেখবেন যে আমার কটকটা লাল টুপি পরতেছে, হ্যাঁ, মানে ড্রেস কোড আলাদা করতেছে নিজেকে আলাদা করার জন্য এবং পারফর্ম করতেছে। বা ধরেন হেয়ার স্টাইল একরকমের, ফুটবল খেলা যেটা দেখবেন আপনি সবসময়, হ্যাঁ, চুল দেখে যাইছে না, হ্যাঁ, খেলুক যেমন তেমন, হেয়ার স্টাইলের শেষ নেই। সো একইভাবে পলিটিক্সেও আপনি এই ধরনের থিয়েট্রিক্যালিটি বা এই পারফরমেন্সের ব্যাপারটা দেখতে পারবেন। সে এটাকে আপনি এটাকে লাইফস্টাইল বুদ্ধিজীবী, ঢাকাতে বুদ্ধিজীবীদের মধ্যে এটা অনেক বেশি দেখতে পারবেন। হ্যাঁ, লাইফস্টাইল নারীবাদী দেখবেন, হ্যাঁ, গায়েগতরে নারীবাদী, হ্যাঁ, কিন্তু দেখা যাবে যে সকালে সে কাজের মেয়েরে পিঠে আইসা সন্ধ্যায় সে বিশাল সেমিনার দিতেছে নারী অধিকার নিশ্চিত করতে হবে। সো এই প্রবণতাটা আপনি বাংলাদেশে খুবই কমন। এটা হাইপার পলিটিক্স এখানে পাওয়ার স্ট্রাকচার বা ধরেন ক্ষমতা সম্পর্কের প্রতিযোগিতায় যখন উপনীত হয়, তখন এটা পুরাপুরি একটা থিয়েটারে পরিণত হয়, একদম পারফরমেন্সে পরিণত হয়। আপনি ধরেন নাসিরুদ্দিন পাটোয়ারি যেটা করে, এটা কি পলিটিক্স না পারফরমেন্স? থিয়েটার। এবং প্রত্যেক জায়গায় মারামারি করতে হবে, মার খেতে হবে, তারপরে ইস্যু বানাইতে হবে, তারপরে টকশোতে তার দলের লোকজন যায় বলবে হ্যাঁ আমাদের মারতেছে। তো এখন মানুষ এই থিয়েটারগুলো বুঝে। এবং হাইপার পলিটিক্স যতক্ষণ পর্যন্ত সমাজে অ্যাক্টিভ থাকবে, ততক্ষণ পর্যন্ত সমাজে ডেমোক্রেসি মেইনস্ট্রিম হবে না। এজন্য এখন আমাদের প্রথম কাজ হইল এখানে আপনার লেফট পপুলিজম যেটা, এটা এখনও রয়ে গেছে নানা ফর্মে, নানা বুদ্ধিজীবিতা, নানা সাংস্কৃতিক লজিকের নামে লেফট পপুলিজম বাংলাদেশে এখনও পর্যন্ত মেইনস্ট্রিম। এইবার এইটার আদলে, এইটার অল্টার ইগো আকারে গড়ে উঠছে সেটাকে আমরা বলতে পারি একটা আলট্রা ফ্যাসিস্ট বা লেট ফ্যাসিস্টিক আপনার হাইপার পলিটিক্যাল প্রবণতা। এই দুই হাইপার পলিটিক্যাল প্রবণতার বিরুদ্ধে আপনারা যখন ফাইট করতে পারবেন একটা ক্রিটিক্যাল ইন্টিমেসি নিয়ে, একটা ক্রিটিক্যাল মাস আকারে, তখনই বাংলাদেশে ডেমোক্রেটিক ধারা, ডেমোক্রেটিক সংস্কৃতি, ডেমোক্রেটিক ইন্টেলেকচুয়ালিটি বা ফিলোসফিক্যালি এই জিনিসটা এঙ্গেজ করা ধারাটা মূল ধারা মেইনস্ট্রিম হবে। ইয়েট নট মেইনস্ট্রিম, এটা এখনও মেইনস্ট্রিম না। তো আপনারা এই বিষয়গুলো নিয়ে নিজেরা চিন্তা করবেন। এবং ঢাকা সার্কেলকে ধন্যবাদ, এই ধরনের ইন্টেলেকচুয়াল এবং আইডিয়া, নতুন নতুন আইডিয়াগুলো বাংলাদেশে তারা নিয়ে আসবে এবং আমাদের পলিটিক্স সমাজকে, হ্যাঁ, গণতান্ত্রিকভাবে শেপ দেওয়ার ক্ষেত্রে
একটা নতুন ইমার্জ বা ইমানসিপেশনের ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।